আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলিম পরীক্ষা 2027 এর ফ্রি গাইডলাইন ব্যাচের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা বাংলার ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমরা ব্যাকরণ অংশের দ্বিতীয় ক্লাস করব এবং দ্বিতীয় ক্লাসে আমরা অনেকগুলো বিষয়কে কভার করার চেষ্টা করব। তোমরা দ্রুত মন্তব্য অপশনে লিখে দাও যে কে কোন স্থান থেকে ক্লাস করছো, আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, এবং ইতিপূর্বে তোমরা যে ক্লাসগুলো করেছো সেই ক্লাসগুলো তোমাদের উপকারে আসছে কিনা। তাহলে আমরা ক্লাসে প্রবেশ করি। আমরা আজকে বাংলা ব্যাকরণের দ্বিতীয় ক্লাস করব। দ্বিতীয় ক্লাসের টপিক হবে আমাদের বাংলা শব্দ গঠনের নিয়ম। বাংলা শব্দ গঠন হয় কীরকমভাবে, কি কি উপায়ে বাংলায় শব্দ তৈরি হয়, আমরা সে বিষয়টা আজকে জানব। এখানে আমরা শুরুতেই যে বিষয়ে পাবো এখানে সেটা হচ্ছে শব্দ কাকে বলে, উৎস বা উৎপত্তিগত দিক থেকে বাংলা শব্দ কত প্রকার ও কি কি তার উদাহরণসহ লিখতে বলা হতে পারে। এরপরে কি কি উপায়ে বাংলা ভাষায় নতুন শব্দ গঠন হয় তার উদাহরণসহ লিখতে বলা হবে। আমরা কিন্তু এর আগে তোমাদেরকে বাংলা বাক্য তৈরি হয় কীরকমভাবে সেটার ক্লাস এর আগে দেখিয়েছিলাম। আমরা আজকে দেখবো যে শব্দ, একটা শব্দ, সেই শব্দটা কীরকমভাবে তৈরি হয় সেই জিনিসটা। এরপরে আসো যে উপসর্গ কাকে বলে। মনে রাখতে হবে যে তোমার একটা নতুন শব্দ গঠন হয় কিন্তু উপসর্গের মাধ্যমেও একটা নতুন শব্দ তৈরি হয়। তো এখানে উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা বা ভূমিকা আলোচনা করতে বলা হতে পারে। তারপরে উপসর্গ কাকে বলে, এরা কত প্রকার, কি কি, সে সঙ্গে প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ লিখতে হতে পারে। তারপর বলা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা আছে, এই উক্তিটার যথার্থতা নিরূপণ করতে বলতে পারে। তারপরে আছে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার। মনে রাখতে হবে প্রত্যয় দিয়েও কিন্তু নতুন শব্দ গঠন হয়। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস বের করতে পারলাম, একটা হচ্ছে উপসর্গ দিয়ে নতুন শব্দ তৈরি হয়, আর একটা হচ্ছে প্রত্যয় দিয়ে নতুন শব্দ গঠন হয়। এই দুইটা জিনিস আমরা এইখান থেকে বুঝতে পারলাম। এবার আমরা সরাসরি তোমাদেরকে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে ভেঙে ভেঙে দেখাই, তাহলে তোমরা জিনিসটা আরও বেশি পরিষ্কার হবে। এখন তোমরা আমাকে জানাও যে তোমরা ইতিপূর্বে উপসর্গ এবং প্রত্যয় এই সম্পর্কে তোমরা জানো কি না কখনো, বা তোমরা তো এর আগে দাখিলে যখন পড়ো সেই সময় তো অবশ্যই এগুলো পড়েছো। এখন এই বছরে এসে উপসর্গ, প্রত্যয় এই জিনিসগুলো তোমরা পড়েছো কিনা এটা একটু আমাদেরকে কমেন্টে জানাও। উপসর্গ এবং প্রত্যয় কার কার পড়া আছে এটা একটু কমেন্টে জানাও। আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। এখানে শুরুতে যে বিষয় আমরা জানবো সেটা হচ্ছে উপসর্গ নিয়ে। আমরা শুরুতে উপসর্গ সম্পর্কে জানবো এবং এখান থেকে একটা পরিষ্কার ধারণা নেব যে উপসর্গ জিনিসটা কি এবং এটা কাজ করে কীরকমভাবে। আর আমাদের যেটা 1 সেপ্টেম্বর থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেইখানে আমরা বিস্তারিত জিনিসগুলো আলোচনা করার সুযোগ পাবো। তো এখানে বলা হচ্ছে উপসর্গ কাকে বলে, এইটা কত প্রকার, সে সঙ্গে এই প্রকারগুলো কি কি, আর প্রত্যেক প্রকারের উদাহরণ দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। আমরা যদি এটার ফর্মালিভাবে যদি উত্তর দেই তাহলে উপসর্গ কথাটির মূল অর্থ হলো উপসৃষ্টি। বলা হচ্ছে কি উপসৃষ্টি, এর কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। তাহলে তোমাকে যদি এখন এখান থেকে প্রশ্ন করা হয় যে উপসর্গের কাজ কি, উপসর্গের কাজ কি, উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। তারপরে বাংলা ভাষায় এমন কিছু শব্দ ও শব্দাংশ, মনে রাখতে হবে শব্দ এবং শব্দাংশ আছে, মানে একটা পুরোপুরি শব্দ না কিন্তু শব্দের একটা অংশ, যেগুলো নতুন শব্দ তৈরি ও অর্থের পরিবর্তনে সহায়তা করে। তাহলে যে জিনিসগুলো নতুন, যে তোমার নতুন শব্দ তৈরি এবং অর্থের পরিবর্তন ঘটিয়ে ফেলে তার মধ্যে উপসর্গ হচ্ছে অন্যতম, তার মধ্যে উপসর্গ অন্যতম। তাহলে আমরা এখন এখান থেকে বলতে পারি উপসর্গ নতুন শব্দ তৈরি করে, নতুন শব্দের অর্থ পরিবর্তন করতে পারে। আচ্ছা, তাহলে এখানকার মৌলিক কথা যদি আমি তোমাকে বলি তাহলে সেটা হচ্ছে উপসর্গের কাজ নতুন শব্দ গঠন করা, আবার কখনো কখনো শব্দের অর্থ সে পরিবর্তন করে। নতুন শব্দ হলে তো তার অর্থ পরিবর্তন করবে। এ হচ্ছে এখানকার মৌলিক কথা। এবার আমরা সামনের দিকে যাই। এখানে অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাগুলো তুমি যে কোনো একটা এখান থেকে পড়ে নিলেই হবে। আমি তোমাকে এখান থেকে দেখাই। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সংস্কৃতে কতকগুলো
অব্যয় শব্দ আছে এগুলো ধাতুর পূর্বে বসে। এইখানে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে। এর অর্থের প্রসারণ সংকোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। তাহলে এখানে যে জিনিসটা আমি আগে বললাম ওইটাকে এখানে সাজিয়ে গুছিয়ে লেখা আছে যে সংস্কৃতিতে কতগুলো অব্যয় শব্দ আছে যেগুলো পরিবর্তন হয় না, অব্যয়গুলো কখনো পরিবর্তন হয় না। তো এই জিনিসগুলো আছে যেগুলো তোমার মূল ক্রিয়ার সঙ্গে, মূল ক্রিয়ার বা মূল যেই শব্দ ওই শব্দের গতি নির্দেশ করে এর অর্থ পরিবর্তন, এর অর্থ প্রসারণ বা বৃদ্ধি, সংকোচন বা কমানো অথবা পরিবর্তন আনয়ন করে, এই কাজগুলো করে। সেটা হচ্ছে তোমার এই প্রত্যয়, তাকে আমরা বলে থাকি। এবার আমরা আসি, পরবর্তীতে যাই। এবার উপসর্গের নিজের কোনো অর্থ নেই, এই জিনিসটা ভালো মতো খেয়াল রাখতে হবে যে একটা উপসর্গের নিজের কোনো অর্থ থাকে না, কিন্তু ধাতুর পূর্বে, ধাতু বলতে যেটা তোমার কোর জিনিস, যাকে তোমরা আরবিতে মাজদার বলো, তো সেইটার পূর্বে যুক্ত হয়ে ধাতুর অর্থ পরিবর্তন করে। আর একটা নোট নিতে হবে এখান থেকে, সেটা হচ্ছে এই উপসর্গগুলো শব্দের বা মূল যে ধাতু তার পূর্বে বসে, পরে না। এই উপসর্গ তোমার সবসময় শব্দের শুরুতে বসে, মূল শব্দের শুরুতে বসে, উপসর্গটা সবসময় শব্দের আগে বসে, এটা খেয়াল রাখতে হবে। এটা একটু অনেকে এটা ভুল করে ফেলে। আচ্ছা, তাহলে উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু এটা ধাতুর সঙ্গে বসে এর মূল যে ধাতুর সে অর্থটা পরিবর্তন করে ফেলে। এইখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো এখানে লেখা আছে হার, এই হার জিত হয়। এখন যদি আমি তার আগে একটা উপসর্গ লাগাই, পয়রফলা প্রহার, প্রহার শব্দের অর্থ কি? মারা, তাই না? প্রহার করা মানে হচ্ছে মারা। তাহলে আগে ছিল হার, আগে যুক্ত করলাম প্র দিয়ে একটা নতুন শব্দ তৈরি হলো, তার নাম হচ্ছে প্রহার, যার অর্থ হচ্ছে মারা। একই রকমভাবে এখানে আর একটা আছে, সেটা হচ্ছে জয় মানে বিজয়, জয় মানে তোমার হচ্ছে যে বিজয় বুঝায়, এরকম তো জয়। এখন জয়ের আগে যদি আমি একটা উপসর্গ লাগাই পরা, উপসর্গ হচ্ছে পরা, তাহলে পরাজয় শব্দের অর্থ কি? হেরে যাওয়া, তাই না? তাহলে মূল শব্দ হচ্ছে জয়, এখান থেকে আমি আগে লাগালাম পরা দিয়ে নতুন শব্দ গঠন হলো, এটা হচ্ছে তোমার উপসর্গ। তাহলে আপাতত জিনিসটা ক্লিয়ার। এখন যদি আমি তোমাকে মোটা দাগে বলি, উপসর্গ মূল শব্দের আগে বসবে বা ধাতুর পূর্বে বসবে, তারপরে নতুন একটা শব্দ তৈরি করবে, যার অর্থ থাকবে। এখন তুমি যে কোনো জিনিস আগে বসিয়ে দিলে আর তার কোনো অর্থ নেই, তাহলে সেটা কিন্তু হবে না। এটা হচ্ছে তোমার মৌলিক কথা। এবার আমরা দেখব যে উপসর্গ কত প্রকার, উপসর্গের প্রকারগুলো কি কি। উপসর্গ হচ্ছে মৌলিকভাবে 3 প্রকার। উপসর্গ প্রথমত হচ্ছে 3 প্রকার। কি কি? খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। তাহলে এই 3টা মনে রাখতে হবে, খাঁটি বাংলা, তৎসম বা সংস্কৃত, আর হচ্ছে বিদেশি উপসর্গ হচ্ছে এই 3 প্রকার। এখন এই 3 প্রকারটা আমরা একে একে দেখার চেষ্টা করি। এখানে কোনো বৈয়াকরণ তিনি এটাকে 4 ভাগে ভাগ করেছেন, সেই 4 ভাগগুলোও এখানে চতুর্থ ভাগে দেওয়া হচ্ছে উপসর্গ স্থানীয় অব্যয়। আচ্ছা, তুমি আমরা এই মৌলিকভাবে এই 3টা জানো, এই 3টা জানলেই হবে। আমরা এখন আসি যে 3টা আমরা আগে জানলাম 3 প্রকার, ওই 3 প্রকার উপসর্গকে আমরা এবার আরেকটু ব্রেক ডাউন করি, আরেকটু ভাঙি। খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, এখানে আর্যরা এদেশে মানে বাংলাদেশে আসার পূর্বে যেসব জাতি বাস করত তাদের ভাষা থেকে যেসব উপসর্গ এসে বাংলায় ব্যবহৃত হচ্ছে সেগুলোকে খাঁটি বাংলা উপসর্গ বলে। তাহলে এই দেশে যখন আর্যরা আসে, অর্থাৎ বাংলাদেশে বা এই ভারতীয় উপমহাদেশে যখন আর্যরা আসে, তাদের আগে যে সকল জাতি এখানে বসবাস করত তাদের মধ্য থেকে কিছু ভাষা, কিছু উপসর্গ আমাদের মধ্যেও থেকে গেছে। আমরা কিন্তু এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে এইখানে বিভিন্ন রকমভাবে অনেক জাতি এসেছে এবং তাদের ভাষাগুলো নিয়ে একটা একটা করে আস্তে আস্তে আমি আপনি যে বাংলা ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষা একটা ফরম্যাটে দাঁড়িয়েছে। তাহলে এখানে সব অনেকের ভাষা এখানে একসাথে একত্র অবস্থায় আছে।
তো ওই রকমভাবেই আর্যরা যখন আসে তার আগে যারা এখানে স্থায়ীভাবে বসবাস করত তাদের কিছু কথাবার্তার ধরনটা আমাদের মধ্যে থেকে গেছে। তো সেগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কয়টা? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, মনে রাখতে হবে। খাঁটি বাংলা উপসর্গ কতটি? 21টি। এখন 21টি কি কি এখানে দেওয়া আছে? অ, আ, ওয়াজ, ওয়াঘা, আর, অব, আন, ইতি, এরকমভাবে অনেকগুলো দেওয়া আছে। তোমাদের বইও এটা আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই জিনিসটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, এবং এইটা দিয়ে তোমার হলো যে এই উপসর্গগুলো মনে রাখতে হবে যে কোনটা কোন উপসর্গ, এটা ওইগুলো আসবে। যাই হোক, তোমার আলিম পরীক্ষার জন্য তোমার এই বেসিক এইটুকু জানলেই হচ্ছে। আচ্ছা, এবার আসো তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত, একটা জিনিস মনে রাখতে হবে যে তৎসম বা সংস্কৃত একই জিনিস। তৎসম আর সংস্কৃত, তৎসম বা সংস্কৃত এটা একই জিনিস। সংস্কৃত মনে রাখতে হবে এটা, হ্যাঁ। আচ্ছা, তৎসম উপসর্গ, যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তাহলে যে সকল উপসর্গ সংস্কৃত থেকে, যে সকল উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে এবং বাংলা ভাষায় সেটা ব্যবহার হচ্ছে, তাকে আমরা বলবো সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ। সংস্কৃত বা তৎসম উপসর্গ এগুলো কয়টি? এগুলো হচ্ছে 20টি। তাহলে আমরা আগে জেনেছিলাম যে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, আর এই তোমার তৎসম কিংবা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। এই এখন যদি কেউ পরীক্ষার হলে এই প্রশ্ন আসে আর বিস্তারিত লিখো, তাহলে তোমরা আমি যেভাবে লিখে দিয়েছি এখানে সেরকমভাবে এটা লিখলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কতগুলো তৎসম দেওয়া আছে? উপ, অপ, প্র, পরি, প্রতি, পরা, অপি, অতি, অভি, এরকমভাবে 20টা আছে। আচ্ছা, তাহলে আমাদের আর একটা বাকি আছে এখানে, সেটা হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ, যেসব উপসর্গ বাংলা ভাষা থেকে উৎপত্তি হয়নি অথচ বাংলা ভাষায় প্রচলিত আছে, বাংলা ভাষায় প্রচলিত আছে, সেগুলোকে বলা হচ্ছে বিদেশি উপসর্গ। সেগুলোকে বলা হচ্ছে বিদেশি উপসর্গ। এখানে তুমি একটা জিনিস মনে রাখবে যে সংস্কৃত বা তৎসম যেটা, সেটা আলাদা একটা নির্দিষ্ট ভাষা, আর এর বাহিরে যা কিছু আছে, যেমন তোমার হিন্দি আছে, ইংরেজি আছে, ফার্সি আছে, ফরাসি আছে, আরবি আছে, এই সবগুলোকে আমরা বলছি বিদেশি উপসর্গ। এই সবগুলো হচ্ছে বিদেশি উপসর্গের মধ্যে অন্তর্ভুক্ত। এখন এখানে তাহলে এখানে বলে দেওয়া হলো যে যেগুলো বিদেশি ভাষা থেকে এখানে এসেছে সেগুলো, যেমন তোমার এখানে গড়, হর, দর, ফি, বদ, বে, নিম, হেড, সাব, ব, এগুলো হচ্ছে তোমার বিদেশি উপসর্গ। তাহলে উপসর্গের যদি আমি এক বাক্যে বলি এখন শুরু থেকে, উপসর্গের কাজ কি? নতুন শব্দ তৈরি করা। উপসর্গের নিজের কোনো অর্থ না থাকতে পারে, কিন্তু মূল ধাতুর সঙ্গে তার মূল ধাতুর পূর্বে বসে তার নতুন একটা অর্থ প্রকাশ করে। এটা অর্থ পরিবর্তন করে, অর্থ পরিবর্ধন করে, অর্থ সংকোচন করে, অর্থ সম্প্রসারণ করে। আর উপসর্গ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে তোমার বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, যেটা হচ্ছে 21টি, আর একটা হচ্ছে সংস্কৃত বা তৎসম, যেটা হচ্ছে 20টি, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। এই হচ্ছে তোমার এই মোট এই উপসর্গের এক বাক্যে মোটা দাগে কথাগুলো। এখন খাঁটি বাংলা উপসর্গ কোনগুলো? যেগুলো বাংলাদেশে বা এই অঞ্চলে আর্যরা আসার পূর্বে যে সকল জাতি বসবাস করত তাদের কাছ থেকে যেগুলো থেকে গেছে সেগুলো হচ্ছে তোমার খাঁটি বাংলা উপসর্গ। আর সংস্কৃত কিংবা তৎসম শব্দ থেকে যেই উপসর্গগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। আর এর বাইরে গিয়ে যেগুলো বাংলা ভাষায় না কিংবা তোমার সংস্কৃত না, বিদেশি উপসর্গ, সেগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। এই হচ্ছে তোমার মোটামুটি একটা মৌলিক ধারণা। এখন তুমি এই ধারণার উপরে বেজ করে তুমি পড়াশোনা শুরু করবে। এখন তোমার কাজ হবে যে উপসর্গের যে চ্যাপ্টারটুকু আছে তোমার বইয়ের মধ্যে, তুমি সেটা খুলবে, পুরো চ্যাপ্টারটা পড়বে। পড়ার পর তোমার সেখান থেকে কোনো প্রশ্ন থাকলে তোমাদের জন্য যে চর্চা গ্রুপটা আছে সেই চর্চা গ্রুপে তোমরা এটা অবশ্যই লিখে দেবে যে আমার এইখানে সমস্যা হচ্ছে, তাহলে আমি সেখানে দেখে তোমাদেরকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা
পরবর্তী আমাদের যে টপিক সে টপিকে যাই। আচ্ছা, এবার আমরা জানবো প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখো। তাহলে আমরা এখন জানলাম হচ্ছে উপসর্গ, এইবার আমরা জানবো হচ্ছে প্রত্যয়। আচ্ছা, তোমরা প্রত্যয় কে কে পড়েছো এবছরে একটু জানাও দেখি। প্রত্যয় কার কার পড়া আছে এটা একটু চ্যাট বক্সে লিখো। আচ্ছা, আমরা প্রত্যয় সম্পর্কে তোমাদেরকে একটা মৌলিক ধারণা দেব। প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার ও কি কি, এটা উদাহরণ সহ লেখার জন্য এখানে বলা হচ্ছে। তো এখন আমরা এই প্রত্যয় সম্পর্কে জানাবো। তো লিখো একটু দ্রুত যে কাদের কাদের প্রত্যয়ের আগে পড়া আছে। যদি আমরা এখানটা দেখি যে বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে প্রত্যয়ের ভূমিকা অপরিসীম। প্রত্যয় ধাতু বা শব্দের পরে যুক্ত হয়। এখান থেকে একটা জিনিস, দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রত্যয়ের কাজ কি, নতুন শব্দ তৈরি করা, এইটা নতুন শব্দ তৈরি করে। আর এটা বসে কোথায়, প্রত্যয় বসে হচ্ছে শব্দের পরে। প্রত্যয় বসে শব্দের পরে। আমরা আগে দেখলাম উপসর্গতে কি বলা হলো, যে উপসর্গতে সেটা মূল শব্দের আগে বসে আর এই প্রত্যয় পরে বসে। প্রত্যয় সবসময় পরে আর উপসর্গ আগে, এই জিনিসটা কেউ ভুল করবে না। ব্যাস, এবার আমরা প্রত্যয়ের একটু সংজ্ঞা দেখি। শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ গঠন করে তাকে আমরা বলি হচ্ছে প্রত্যয়। তাহলে প্রত্যয়ের সংজ্ঞা হচ্ছে যে মূল শব্দের পরে, যদি আমরা বলি এটা মূল শব্দের পরে নতুনভাবে কোনো শব্দ অথবা তোমার শব্দ কিংবা শব্দাংশ অথবা তোমার বর্ণ, এগুলো যুক্ত হয়ে নতুন যে শব্দ তৈরি করে সেটা হচ্ছে প্রত্যয়। আর যদি আমরা এখন এইখানে তোমাদেরকে বলি যে উপসর্গ কোনটা, নতুন যে শব্দ মূল বর্ণের বা মূল শব্দের বা মূল ধাতুর আগে যুক্ত হয়ে যে নতুন শব্দ তৈরি করে সেটা হচ্ছে উপসর্গ। আর শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করলে সেটা হচ্ছে প্রত্যয়। এবার আমরা কয়েকজন মনীষীর এখানে সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাগুলো তোমরা দেখে নেবে, তাহলে এখান থেকে বুঝতে পারবে। এই একই রকম আমি তোমাকে মৌলিক ভাবটা বলে দিলাম। এখানে বলছে প্রকৃতির সাথে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে অর্থ জ্ঞাপক নতুন শব্দ তৈরি করে, ওই আগের কথায় তাকে আমরা বলি প্রত্যয়। এখানকার উদাহরণটা দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে চল হচ্ছে ধাতু, এখানে বলা হচ্ছে চল। এই চল হচ্ছে একটা ধাতু বা মাজদার, যাকে তোমরা আরবিতে মাজদার বলো। এবার চলের সঙ্গে নতুন দুইটা বর্ণ লাগানো হচ্ছে অন্ত। তাহলে এখন যদি এই দুইটাকে একসঙ্গে করা হয় তাহলে হবে চলন্ত। একসঙ্গে করা হলে হবে চলন্ত, মানে যেটা চলমান, তাই তো। এখন এই যে চল ধাতুর পরে একটা নতুন শব্দ যুক্ত হয়ে একটা অর্থ প্রকাশ করা শব্দ তৈরি হলো, তাকে বলা হচ্ছে চলন্ত। আর এইটা হচ্ছে তোমার প্রত্যয়, পরেরটুকু হচ্ছে প্রত্যয়। তাহলে বুঝতে পারলে এবার যে প্রত্যয় নতুন শব্দ গঠন করতে সহায়তা করা বা প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। এবার আমরা জানবো যে প্রত্যয়ের প্রকারভেদ। প্রত্যয় কত প্রকার এবার আমরা জানব। প্রত্যয় হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা তথিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় আর হচ্ছে তথিত প্রত্যয়। এবার আমরা যদি দেখি যে কৃৎ প্রত্যয় কাকে বলে। কৃৎ প্রত্যয় যেসব প্রত্যয় ক্রিয়ার মূল বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের কৃৎ প্রত্যয় বলে, তাদেরকে কৃৎ প্রত্যয় বলে। আচ্ছা, কৃৎ প্রত্যয় যোগে যেসব শব্দ গঠিত হয় তাদেরকে বলা হয় কৃদান্ত শব্দ। কি বলা হয়? কৃদান্ত, এটা মনে রাখতে হবে। কৃৎ প্রত্যয় যোগে যেগুলো গঠন হয় তাকে বলা হচ্ছে কৃদান্ত শব্দ। এবার এই একই সঙ্গে যদি তুমি তথিতটা দেখো তাহলে বুঝতে পারবে, শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় তথিত প্রত্যয়। আচ্ছা, এবার আমরা যদি আগেরটাতে চলে আসি, এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কৃৎ প্রত্যয় যেসব প্রত্যয় ক্রিয়ার মূল বা ধাতুর পরে যুক্ত হয়
কৃত প্রত্যয় বলো আর তোমার তথিত প্রত্যয় বলো, দুইটাতেই পরে যুক্ত হবে। যখন কৃত প্রত্যয় হবে সেটা তোমার কাজ বোঝাবে, সেটা দিয়ে কাজ বোঝাবে। যখন তোমার এই নতুনভাবে তোমার এই প্রত্যয়টা কাজ বোঝাবে, কাজ কোনো কাজ করা মেনশন করবে, সেটা হবে তোমার কৃত প্রত্যয়। যেমন এখানে দেখো মূল শব্দ হচ্ছে বাট, বয়াকার ট, বাট, আর এর সঙ্গে যুক্ত হলো প্রত্যয় না, দেয়া হলো বাট না, বাট না, এই যে বন্টন করা বা বাটা। এরপরে দেখো তোমার রাধ যোগ না, এই না হচ্ছে একটা প্রত্যয়, পরে যুক্ত হচ্ছে প্রত্যয়, মূল শব্দ হচ্ছে রাধ, রাধ। তাহলে কি এই রাধা একটা কাজ না, এই কাজ, তার মানে এটা হচ্ছে কৃত প্রত্যয়। তার মানে এই রাধ না কিন্তু পরেরটা, এই পরেরটা হচ্ছে কৃত প্রত্যয়, যেটা দ্বারা কাজ বোঝাবে তার পরের সঙ্গে যেটা যুক্ত হবে সেটা হবে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়ের ক্ষেত্রে ধাতু বোঝানোর জন্য প্রকৃতির পূর্বে মানে মূল শব্দের পূর্বে একটা রুট চিহ্ন বসে। যেমন আমি এখানে লিখব এভাবে রাধ, এরপরে দিলাম হলো না, তাহলে এই যেটা মূল শব্দটা এখানে একটা রুট ব্যবহার করতে হয়, একটা রুট ব্যবহার করে বোঝানো হয় যেটা হলো মূল শব্দ। যেমন তোমার ফুটন্ত, এই ফুটের উপরে একটা এরকম টিক চিহ্ন বা তোমার রুট চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে এটা বুঝতে পেরেছো, কৃত প্রত্যয় হবে যে প্রত্যয় বা মূল ধাতু দিয়ে তোমার কোনো কাজ করা বোঝাবে, সেটা হবে কৃত প্রত্যয়। আর এটা বাদ দিয়ে অন্য যা কিছু বোঝাবে সেটা হবে তথিত প্রত্যয়। তথিত প্রত্যয় যোগে গঠিত শব্দ হয়। আচ্ছা, এবার দেখো যেমন বাড়িওয়ালা, যদি আমি লিখি এখানে মূল শব্দ হচ্ছে বাড়ি, বাড়ি হচ্ছে মূল শব্দ, এরপরে হচ্ছে ওয়ালা, ও আলা, তাহলে কি হবে বাড়িওয়ালা, তাই না, বাড়িওয়ালা দেখা যাচ্ছে না এখানে। আচ্ছা, তাহলে বাড়িওয়ালা যদি বলি এটা বাড়িওয়ালা। এখন এই বাড়ি দিয়ে কি কোনো কাজ বোঝাচ্ছে? বাড়ি দিয়ে কি কোনো কাজ, এই বাড়ি কি কোনো কাজ? না, অবশ্যই বাড়ি দিয়ে কোনো কাজ বোঝাচ্ছে না। তার মানে যদি কাজ না বুঝাই এটা হবে তথিত প্রত্যয়। এরপরে ছাপাখানা, ছাপা, ছাপাখানা, একই রকমভাবে এই জিনিসগুলো তোমার তথিত প্রত্যয় রূপে বোঝাবে। মৌলিক কথা হচ্ছে যদি কাজ বোঝায় তাহলে হবে কৃত প্রত্যয়, আর যদি কাজ না বোঝায় অন্য কোনো কিছু বোঝায় তাহলে সেটা হবে তথিত প্রত্যয়। এবার আসো, এই তথিত প্রত্যয়ের আবার ভাগ আছে। তথিত প্রত্যয়টা 3 ভাগে বিভক্ত। এই তথিত প্রত্যয়টা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে সংস্কৃত তথিত প্রত্যয়, আর একটা বাংলা তথিত প্রত্যয়, আর একটা বিদেশি তথিত প্রত্যয়। তাহলে ভাগ হলো কয়টা? সংস্কৃত, বাংলা এবং বিদেশি। সংস্কৃত তথিত প্রত্যয় কোনটা? মনোযোগ স্নচ, এই যে মনোযোগ স্নচ। আচ্ছা বলো দেখি এখানে কি কি যুক্ত আছে, এখানে কি কি যুক্ত আছে বলো, চ্যাট বক্সে লিখো, অথবা যেখানে দেখো বর্ণটা, এই বর্ণের মধ্যে কি কি যুক্ত আছে। আচ্ছা, এর মধ্যে যুক্ত আছে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন, মূর্ধন্য স এবং মূর্ধন্য ন। তাহলে সংস্কৃত তথিত প্রত্যয়, এই যে এখন তুমি কি করে বুঝবে যে এটা সংস্কৃত কোনটা, কোনটা বাংলা তথিত প্রত্যয় আর কোনটা বিদেশি? তোমাকে ভাই এগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, কোনটা সংস্কৃত প্রত্যয় আর কোনটা তথিত সংস্কৃত প্রত্যয়, কোনটা তোমার বাংলা প্রত্যয়, এগুলো মুখস্থই রাখতে হবে। তাছাড়া আর এগুলো অল্প যেহেতু, সেহেতু এগুলো মানে বারবার খেয়াল করলে, বারবার দেখলে এটা তোমার মাথায় মানে গাঁথ হবে ইনশাল্লাহ। তাহলে সংস্কৃত তথিত প্রত্যয় হচ্ছে তোমার যেগুলো সংস্কৃত প্রত্যয় সেগুলো। আবার দেখো বাংলা তথিত প্রত্যয় হচ্ছে যেগুলো বাংলা থেকে এসছে সেগুলো। বাবু আনা ব্যবহার করা হয়েছে এখানে, বাবু আনা। এরপর বিদেশি রিক্সাওয়ালা, রিস যোগওয়ালা, আচ্ছা রিসা যোগওয়ালা দিয়ে হয় রিক্সাওয়ালা। এইরকমভাবে তোমার এই তথিত প্রত্যয়ের ভাগ আছে। যাই হোক, তোমাদের এই প্রশ্নগুলো এত ডিপ থেকে আসে না, জাস্ট এগুলো জানার জন্য জেনে রাখা ভালো। আর যদি কেউ বিস্তারিত লিখতে চাও তাহলে এই ফরম্যাটে এবং এরকমভাবে এটা লিখে দিলেই যথেষ্ট হবে। আর বেশি ভেতরে না যাওয়াটাই ভালো, বেশি লিখতে গেলে বেশি ভুল হবে। আর আমি তোমাদেরকে আগে থেকে বলেছিলাম যে এইগুলো সরাসরি তুমি বর্ণনামূলক প্রশ্ন না লিখে তুমি এটার এই যে খ দিয়ে যেটা থাকবে ওই খ দিয়ে ওইটা লেখার চেষ্টা করবে, তাহলে তুমি এটা সহজেই এবং অল্প সময়ের মধ্যে বেশি নম্বর
পেতে পারো। আর এতগুলো লেখার পর তুমি 5টা মার্ক পাবে, আর 5টা জিনিস সংশোধন করার পর তুমি 5টা মার্ক পাবে। তাহলে কোনটা ভালো? অবশ্যই 5টা শেষ করে 5টা শেষ নম্বর পাওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ। এখানে তোমার সময় সেভ হবে। আচ্ছা, এবার তোমরা যে জিনিসকে নিয়ে ভয় পাও, সমাস নিয়ে আমরা এবার একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করি। তাহলে আমরা এখন যদি বলি, আমরা শুরুতে পড়লাম উপসর্গ, তারপর পড়লাম প্রত্যয়, এবার পড়ব সমাস। এই 3টা টপিকের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। ভালো করে মনে রাখবে, এই 3টা টপিকেরই কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। প্রত্যয় বসবে শব্দের শেষে, আর উপসর্গ বসবে শব্দের আগে। এই 2টা জিনিস মনে রাখবে। চলো আমরা দেখি সমাসের মধ্যে কি কি আছে। সমাস কাকে বলে, সমাস কত প্রকার, কি কি, উদাহরণ সহ লিখো। এইটা একটা প্রশ্ন হতে পারে তোমার, এর ক্ষেত্রে আরও অন্যান্য প্রশ্নও আসতে পারে। তো এই যে টপিকটা, এই টপিকের মধ্যে তোমার এই সমাস থেকে বেশিরভাগ প্রশ্ন চলে আসে। এজন্য তুমি যদি প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো চর্চা করো, এবং আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হয় তাদেরকে আমরা একটা শিট দিয়ে দিই যেখানে এগুলো সবগুলো গুছানো থাকে। তো ওই জিনিসগুলো একবারে দেখলে এটা আশা করি ওই রকমটা সমস্যা হবে না ইনশাল্লাহ। তো সেজন্য তোমরা যারা এখনও পেইড কোর্সে ভর্তি হওনি, আমরা এই সমাসটা ধরো, এই সমাসের আমরা 2 থেকে 3টা ক্লাস আলাদা আলাদা নেই। আর আমি তোমাকে একটা ক্লাসের মধ্যেই 3টা টপিক পড়ালাম, যেখানে আমার একটা টপিক পড়াতে সময় লাগে 2 থেকে 3 দিন, আর আমি একদিনে পড়ালাম 3টা টপিক। তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে আমার আরও বেশি সময় দেওয়া প্রয়োজন। যেহেতু সময় সংক্ষিপ্ত, তাই আমাকে এইভাবেই এটা শেষ সারাতে হচ্ছে। এজন্য আমি তোমাদেরকে বলবো, যেহেতু তোমরা এখন থেকেই পড়াশোনার মধ্যে আছো, তার মানে তুমি পড়াশোনাটাকে নিয়ে ভাবছো। এজন্য আর একটু সিরিয়াস হও এবং পড়াশোনা পড়ো গুছানো। এলোমেলো পড়ে লাভ নাই। এখন গতানুগতিক বা তোমার এখান থেকে একটু এইভাবে পড়ে তুমি ভালো ফলাফল করতে পারবে না। তোমাকে ভালো ফলাফল করতে হলে অবশ্যই গুছিয়ে একটা প্যাটার্ন অনুযায়ী তোমাকে প্রশ্ন ধরে ধরে পড়তে হবে। যে আমার 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে তোমার যে টপিক, ওই মূল টপিক থেকে সাজিয়ে গুছিয়ে পড়তে হবে। এখান থেকে একটু এভাবে পড়লে কিন্তু হবে না। এজন্য বলবো যে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা অবশ্যই পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন জানবো যে সমাস কাকে বলে এবং এটার উদাহরণগুলো দিয়ে। আচ্ছা, সমাস ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সমাস বহু পদকে এক পদে পরিণত করে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সমাস বহু পদকে এক পদে পরিণত করে। সমাস না হলে ভাষার সৌন্দর্য ক্ষুণ্ণ হয়। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, সমাস কি করে, বহু পদকে এক পদে পরিণত করে। বহু পদ থেকে এটাকে এক পদে করে, মানে তোমার নতুন শব্দ তৈরি করে। এরপরে সমাস ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে এই সমাস। তাহলে এই 2টা জিনিস এখান থেকে খেয়াল রাখতে হবে। এরপরে যদি আমি দেখি, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষেপণ অথবা ছোট করা। পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট অন্বয়যুক্ত 2 বা বহু পদের এক পদে পরিণত করাকে সমাস বলে। এটা হচ্ছে মূল সংজ্ঞা। পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট অন্বয়যুক্ত 2 বা বহু পদকে এক পদে পরিণত করে। পাশাপাশি অনেকগুলো শব্দ আছে, এগুলোকে একটা শব্দ দিয়ে সে প্রকাশ করে ফেলবে এবং তার একটা অর্থ হবে। যেমন ধরো, তোমাদের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া থাকে তার মধ্যে বহুল প্রচলিত একটা উদাহরণ হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এখানে কয়টা শব্দ আছে? 1, 2, 3। এই 3টা শব্দকে মিলে একটা শব্দে প্রকাশ করেছে, সেটা হচ্ছে কি সিংহাসন। এবার যদি তুমি এই সিংহাসনকে ভাঙলে এই 3টা শব্দই পাওয়া যাবে। মানে সিংহাসন দ্বারা কি বোঝায় সেটা হচ্ছে এই 3টা শব্দ দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এই 3টা শব্দকে একটা শব্দে প্রকাশ করলো, মানে কি নতুন একটা শব্দ তৈরি হলো, যেটা হচ্ছে সমাসের কাজ। আবার দেখো, এর যে অর্থ সৌন্দর্য বৃদ্ধি করে সেটাও কিন্তু একটা প্রমাণ। সিংহ চিহ্নিত আসন, আমি এটা বলছি আর বলছি সিংহাসন।
আমি সিংহ চিহ্নিত আসনে আরোহণ করলাম, আমি সিংহ চিহ্নিত আসনে আরোহণ করলাম, এইটা একটা। আর আমি সিংহাসনে আরোহণ করলাম, পার্থক্য আছে না? সৌন্দর্য আছে কিন্তু পরেরটাই। যখন তুমি কথা বলবে অল্প কিন্তু তার ভাব হবে অতিরিক্ত, তুমি কথা বলছো অল্প কিন্তু এর ওয়েট বেশি, কথা বলছো কম কিন্তু এর ভাব গাম্ভীর্য বেশি, সেইটাই তোমার প্রকৃত জ্ঞানের এবং প্রকৃত সৌন্দর্যকে বৃদ্ধি করবে। তো এইটাই হচ্ছে এই তোমার অল্প ভাষায় দামি কথা বলা, যেটা সমাস করে। তাহলে বুঝতে পেরেছ সমাসের মূল কাজ কি? শব্দ তৈরি করা এবং বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা। এখানে একই রকমভাবে উদাহরণ দেওয়া, তোমার সংজ্ঞাগুলো দেওয়া আছে, এই সংজ্ঞাগুলো এখান থেকে দেখে নেবে। আচ্ছা, এখান থেকে মৌলিক কথা এক বাক্যে দেওয়া আছে। সমাস অর্থ হচ্ছে সংক্ষেপ করা, সমাস অর্থ হচ্ছে সংক্ষেপ করা, মানে বহু পদকে এক পদে করা। সমাস বাক্যকে সংক্ষেপ করে, বাক্যকে সংক্ষেপ করতে পারে, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করে। এই তিনটা কথার ওই এক কথাই ওই এক কথা, যে নতুন শব্দ তৈরি করে, বাক্যকে ছোট করে। সহজ কথা এবং সহজ একটা জিনিস। এবার আসো, যদি তুমি সমাস জানতে চাও, যদি তুমি সমাস পড়তে চাও, তাহলে তোমাকে কয়েকটি বেসিক জিনিস জানতে হবে। একদম তোমার কোর লেভেলের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে পূর্বপদ কাকে বলে, উত্তর পদ বা পরপদ কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে বা বিগ্রহ বাক্য কাকে বলে, আর একটা হচ্ছে সমস্ত পদ কাকে বলে। এই জিনিসগুলো তোমাকে চিনতে হবে, এই জিনিসগুলো তোমাকে চিনতে হবে। এখন তাহলে আসো যে কোনটা কোন পদ, এটা আমরা চিনি, এটা আমরা দেখি আগে। এইখানে একটা উদাহরণ দেওয়া আছে, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখন এইখানে শুরুতে যেটা আছে এই একটা, আবার এই পরে একটা আছে। এই নিয়ম অনুযায়ী শুরুতে যেটা আছে সেটা হচ্ছে পূর্বপদ, সেটা হচ্ছে পূর্বপদ। আচ্ছা, এরপরে পরে যেটা আছে এটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। কি বলা হয়? পরপদ বা উত্তরপদ। ভালোভাবে খেয়াল রাখবে। তাহলে এই শুরুরটা হচ্ছে পূর্বপদ আর শেষেরটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এইটা হচ্ছে তোমার সমস্ত পদ, এটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, এই সবটাই। তাহলে পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, আর তোমার হলো ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। এই জিনিসগুলো এখন থেকে খেয়াল রাখতে হবে। যদি সমাস পড়ো তাহলে এই বেসিক জায়গাটা ঠিক রাখতে হবে। তাহলে সমাস পড়তে হলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবার তুমি সমাসের যে কাজটা করবে, তোমার বইয়ে সমাসের যেই চ্যাপ্টার, যে অধ্যায়টুকু আছে, সেইখান থেকে সমাসের ভাগগুলো দেখবে। সমাস কয় ভাগে বিভক্ত এবং কোনটা কি বলছে, কোনটা দ্বারা কি হয়, এই জিনিসগুলো তুমি ভাগ করবে এবং সেখান থেকে পড়বে। পুরো জিনিসটা পড়ে একটা মাথায় সহজ এবং সরলভাবে জিনিসটাকে সেট আপ দিবে। আমরা এইটা আগামীতে আরও বিস্তারিত জানবো ইনশাল্লাহ। এবার আসো বাক্যতত্ত্ব। তাহলে আমাদের শব্দ গঠনের যে তিনটা ধাপ ছিল সেটা শেষ করলাম। একটা হচ্ছে শব্দ তৈরি হয় উপসর্গ দিয়ে, শব্দ তৈরি হয় প্রত্যয় দিয়ে, শব্দ তৈরি হয় সমাস দিয়ে। এই তিনটা টপিকের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। এবার আমরা আসবো বাক্যতত্ত্বে। বাক্যতত্ত্ব হচ্ছে কি? বাক্যের গুণ বলতে কি বোঝো, একটি সার্থক বাক্যের গুণগত বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। তাহলে আমরা এখন নতুন টপিকের প্রশ্ন হচ্ছে বাক্যতত্ত্ব নিয়ে, যে বাক্যতত্ত্ব কাকে বলছে, এর কাজ কি সেইটা। আচ্ছা, এবার আমরা দেখি যে বাক্যতত্ত্ব বলতে আমরা কি বুঝি। অর্থবোধক কয়েকটি পদ বা শব্দ মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে আমরা বলি বাক্য। এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অর্থবোধক কয়েকটি পদ বা শব্দ, এগুলো মিলে অর্থ প্রকাশ করতে হবে এবং এই প্রত্যেকটা শব্দের অর্থ থাকতে হবে। আর এগুলো মিলে তোমার বক্তা, যিনি বক্তব্য দিচ্ছে বা যিনি কথা বলছেন, তার মনের ভাবটা প্রকাশ পেতে হবে।
মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে, তাহলে তাকে আমরা বলবো কি বাক্য। এবার আসি বাক্যের গুণ বলতে আমরা কাকে বুঝি। বাক্যের গুণ বলতে আকাঙ্ক্ষা, আসক্তি আর বাক্যের যোগ্যতা। এ হচ্ছে তোমার বাক্যের গুণ তিনটি। বাক্যের গুণ কয়টি? তিনটি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তোমরা এটা ছোট্টবেলা থেকে পড়ে আসছো, সহজ জিনিস, এখানে কঠিন কোনো কিছুই নেই। আচ্ছা, এখানে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাগুলো তোমরা দেখে নিবে। এবার আমরা আসি যে সার্থক বাক্য গঠনে আবশ্যকীয় গুণাবলী, যেটা আমরা একটু আগেই তোমাদেরকে বললাম। যদি একটা বাক্যকে সার্থক হতে হয় তাহলে তার মধ্যে এই তিনটি গুণ থাকতে হবে। তিনটি গুণ তার মধ্যে থাকতে হবে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। চলো দেখি এই তিনটা দিয়ে আমরা কি কি বলছি, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই আছে হচ্ছে আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ ভালোভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন আমি বই পড়ি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা বাক্য বা একটা পদ শোনার পর আর একটা পদ শোনার যে আকাঙ্ক্ষা তাকে বলা হচ্ছে তোমার তাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। এখন এইটা মানে আকাঙ্ক্ষা রেখে দিবে তা না, এটা পূর্ণ করতে হবে। যেন তোমার ওই কথা দিয়ে, যেমন ধরো যে আমি আগামীকাল বলে থেমে গেলাম, তো আগামীকাল কি আমি পড়াবো নাকি পড়াবো না তা তো বলতে হবে। যদি বলি পড়াবো তাও হবে, যদি বলি পড়াবো না তাও হবে, কিন্তু আমাকে তো একটা কিছু বলতে হবে, তাই না? এখন আমি শুধু বলে থাকলাম যে আমি আগামীকাল, তাহলে কিন্তু হলো না। এখানে আকাঙ্ক্ষার ঘাটতি থেকে গেল, সে আকাঙ্ক্ষাটা পূরণ করতে হবে, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। এরপরে আসো আসক্তি। আসক্তি কোনটা? আসক্তি হচ্ছে যে অর্থ সঙ্গতি রেখে যথা স্থানে পদস্থাপন করার নাম হচ্ছে আসক্তি। মানে তোমার একটা বাক্যের যেই শব্দগুলো যেইখানে এবং যার পরে দেওয়ার কথা তাকে সেইখানে এবং তার পরে দেওয়াটাই হচ্ছে আসক্তি। বুঝতে পারলে? এখানে দেখো রহিম প্রত্যহ মাদ্রাসায় যায়, তাহলে রহিম প্রত্যেক দিন মাদ্রাসায় যায়। এখন যদি আমি এটাকে এলোমেলো করি, মাদ্রাসা দিলাম আগে, তারপর দিলাম রহিম, তারপর দিলাম যাই, তারপর দিলাম প্রত্যহ, তাহলে কি বাক্যটা হবে? এটা তোমার আসক্তির অভাব, মানে তোমার সাজানোর অভাব। এটাকে একদম সুন্দর করে সাজিয়ে দিলে তাহলে এটা আসক্তি পূরণ হলো। এরপরে আসো যোগ্যতা। যোগ্যতা হচ্ছে বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। মানে তোমার বাক্যের মধ্যে যেই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে সেই শব্দগুলোর যেই অর্থ প্রকাশ করে সেইটাকে অবশ্যই যুক্তিসঙ্গত অর্থ থাকতে হবে এবং সেটা যুক্তিসঙ্গত ভাব প্রকাশ করতে হবে। যদি যুক্তিসঙ্গত ভাব প্রকাশ না পায় তাহলে এইটা তোমার যোগ্যতা হারাবে। যেমন ধরো গরু আকাশে ওড়ে, গরু আকাশে ওড়ে, বাস্তবিক অর্থে কি তাই হয়? বাস্তবিক অর্থে তাই কিন্তু হয় না। গরু মাটি দিয়ে চলাফেরা করে। এখন তুমি বলবে যে গরুকে তো এখন দেখা যাচ্ছে বিমানে করে এক দেশ থেকে আরেক দেশ নেওয়া হচ্ছে, হেলিকপ্টারে করে আর জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে। এইটা আসলে স্বাভাবিক কোনো মানে নিয়ম না, তাই না? এখন যদি বলি মানুষ আকাশে উড়ে, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। মোট কথা হচ্ছে যে একটা তোমার ওই কথার বাস্তবিক অর্থের সঙ্গে মিল থাকতে হবে। তাহলে আমরা আজকের ক্লাস শেষ করলাম। তোমাদের এখন কাজ হচ্ছে আমি যেই টপিকগুলো আজকে পড়ালাম এই টপিকগুলো তুমি তোমার বাসায় ওই বইটা খুলবে, বই খোলার পরে তুমি সেখান থেকে পুরোপুরি পড়বে, পুরোপুরি পড়ে তোমার যেখানে সমস্যা তুমি সেখানে মার্ক করে রাখবে। আর আমি তোমাকে একটা বেসিক ধারণা দিলাম, যে ধারণা দিয়ে এখন তোমার এটা পড়তে সাহস লাগবে। যারা একদম জিরো ছিল এই টপিকগুলোতে, কিছু না কিছু হলেও তো উপকার হয়েছে, এবার সেই উপকারটুকুকে বা সেই পুঁজিকে সাথে নিয়ে এবার তুমি একটা বড় রকমের পরিশ্রম করো। তুমি তোমার চেয়ার টেবিলে বসে এই অধ্যায়গুলো পড়ে পড়ে শেষ করো ইনশাল্লাহ। তাহলে দেখবে যে তুমি সেখান থেকে
একটা ভালো আইডিয়া এবং প্রশ্নের উত্তর করার মতো যোগ্যতা তুমি অর্জন করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।